হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের ডিএলএড এর কিছু বিষয়ে সাজেশন দিয়েছি, কিছু এমসিকিউ প্র্যাকটিস করিয়েছি, সেটা দেখে নিও। আজকে আমরা যে বিষয়ে জানতে চলেছি সেটা হচ্ছে পিয়াজের থিওরি, যেটাকে কগনিটিভ ডেভেলপমেন্ট বলা হয়। এর আগে হয়তো তোমরা বই পড়ে বা মুখস্থ করে এই থিওরিটার ব্যাপারে জেনেছো। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যেভাবে থিওরিটা আজকে বলবো, এত সহজে, এতটা সহজ সরলভাবে তোমাদের আগে কেউ বোঝায়নি। আজ থেকে এই থিওরিটা নিয়ে তোমাদের কোনো রকমেরই কনফিউশন থাকবে না। তাই শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। পিঁয়াজের থিওরি জানার আগে আমাদের পিঁয়াজের ব্যাপারে কয়েকটা কথা জেনে রাখা দরকার। পিঁয়াজের সম্পূর্ণ নাম আমরা সবাই জানি। তোমরা অনেক জায়গায় দেখবে যে জিন পিঁয়াজে, অনেক জায়গায় দেখবে পিঁয়াজের সম্পূর্ণ নাম আছে জিন পিঁয়াজে, আবার অনেক জায়গায় উচ্চারণ আছে যা পিঁয়াজে, যা পিঁয়াজে। দুটোই হবে, ঠিক আছে? তিনি কোথাকার ব্যক্তি ছিলেন? তিনি হচ্ছেন সুইজারল্যান্ডের ব্যক্তি ছিলেন। তিনি একজন মনোবৈজ্ঞানিক ছিলেন বা মনস্তত্ত্ববিদ ছিলেন আর জৈব বিশারদ ছিলেন। তিনি কত সালে জন্মগ্রহণ করছেন? 1896 সালে। সুইজারল্যান্ডের ব্যক্তি ছিলেন। আর একটা কথা জানতে হবে, তিনি মানুষের জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা জেনেরিক এপিস্টেমোলজি নিয়ে কাজ করেন। এবার জানতে হবে জেনেরিক এপিস্টেমোলজিটা কি। যারা ব্যক্তির বিকাশের সঙ্গে প্রজ্ঞার বিকাশের সম্পর্ক অনুসন্ধানে আগ্রহী, তারাই হচ্ছে জেনেরিক এপিস্টেমোলজিস্ট। ঠিক আছে? কি বললাম? যারা ব্যক্তির বিকাশ, ব্যক্তির বিকাশ আর এর সঙ্গে প্রজ্ঞার বিকাশের সম্পর্ক, প্রজ্ঞার বিকাশের সম্পর্ক স্থাপনে যারা আগ্রহী, ঠিক আছে? তাদেরকে আমরা বলবো জেনেরিক এপিস্টেমোলজিস্ট। পিয়াজে একজন জেনেটিক এপিস্টেমোলজিস্ট ছিলেন, ঠিক আছে? মূল কাজ, তার কাজটা কি ছিল? শিশুর বুদ্ধির বিকাশ এবং চিন্তা ভাবনার পরিবর্তনের উপর বিশেষ গবেষণা। এতটুকু আমাদের পিয়াজের ব্যাপারে এই তথ্যটুকু জেনে রাখা দরকার। এবার চলো আস্তে আস্তে আমরা থিওরিতে ঢুকি। তার আগে আমাদের কয়েকটি শব্দের সাথে পরিচয় ঘটবে, ঠিক আছে? জ্ঞান তো আমরা আগেও শুনেছি, জ্ঞান কথাটা, তাই না? এবার জ্ঞান কথাটা কি সেটা জানতে হবে। সহজ কথায় কোনো বিষয় বা তথ্য সম্পর্কে জানা, পড়া বা তথ্য সংগ্রহ করাকে জ্ঞান বলে। একদম ঠিক। আমরা কোথা থেকে জ্ঞান আরোহণ করতে পারি? বই খাতা, ইন্টারনেট, স্কুল কলেজ বা অন্যের থেকে শুনে। উদাহরণ, আমি বই পড়ে বা ভিডিও দেখে, আপনি বই পড়ে বা ভিডিও দেখে জানলেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি আপনার একটা জ্ঞান। আমি জাস্ট পড়েছি, দেখেছি, শুনেছি। এটাই হচ্ছে আমার জ্ঞান। এবার আমাদের জানতে হবে প্রজ্ঞাটা কি? অনেকে ভাবে প্রজ্ঞা আর জ্ঞান দুটোই এক। কিন্তু এদের মধ্যে পার্থক্য আছে। প্রজ্ঞা কি? অর্জিত জ্ঞানকে নিজের জীবনে এবং বাস্তবে সঠিকভাবে প্রয়োগ করার গভীর বোধশক্তি বা বিবেককে প্রজ্ঞা বলে। উৎস, এটি বই পড়ে হয় না, মানুষের জীবনবোধ ও অভিজ্ঞতা থেকে প্রজ্ঞা তৈরি হয়। উদাহরণ কি? ধূমপান ক্ষতিকর জানার পর যখন আমি বাস্তবে ধূমপান পুরোপুরি বর্জন করব, তখন তাকে বলা হবে প্রজ্ঞা। ঠিক আছে? আর একটা উদাহরণ দেখে নাও। ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বললে গাড়ি থামাতে হয়, এই নিয়মটি আমার জানা, এটা হচ্ছে জ্ঞান। আর রাস্তায় লাল বাতি দেখে নিজের গাড়িটি থামানো এবং দুর্ঘটনা থেকে বেঁচে থাকা হচ্ছে প্রজ্ঞা। আর একটা সহজ উদাহরণ দেখে নাও। আমি বইতে পড়েছি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল বাষ্পে পরিণত হয়। ঠিক আছে? এটা পড়েছি। একদিন আমি দেখছি আমার মা জল গরম করছেন। ঠিক আছে? জল গরম করছেন আমার মা। সেখানে দেখছি জলের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকছে। আর এইভাবে
বাষ্প বেরোচ্ছে। তখন আমি ইউটিলাইজ করলাম আমার জ্ঞানটাকে ব্যবহার করে আমি তখন ভাবছি আচ্ছা এই জলগুলো তাহলে ১০০°C পৌঁছাচ্ছে তখনই বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে আমি আমার জ্ঞানটাকে কাজে লাগালাম এইটাই হচ্ছে প্রজ্ঞা। বোঝা গেল তাহলে জ্ঞান আর প্রজ্ঞার মধ্যে তফাৎটা? জ্ঞান শুধুমাত্র জানা আর প্রজ্ঞা হচ্ছে সেই জানা বা জ্ঞানটাকে ব্যবহার করা, প্রয়োগ করা। ঠিক আছে? এবারে আমাদের জানতে হবে স্কিমা কি? স্কিমা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে মানুষের অর্জিত তথ্যসমূহের একক সংগঠন বা মনের ভেতর তৈরি হওয়া ধারণার রূপরেখা। মানে আমরা বলতে পারি অর্গানাইজ মেন্টাল স্ট্রাকচার। অর্গানাইজড মেন্টাল স্ট্রাকচার। ঠিক আছে? এটাই হচ্ছে স্কিমা। আমরা স্কিমা দিয়ে কোনো কিছু চিন্তা করি বা কোনো কিছুকে বোঝার চেষ্টা করি। যখন কোনো উদ্দীপকের সামনাসামনি আমরা আসি তখন আমরা স্কিমা দিয়েই বোঝার চেষ্টা করি ওই উদ্দীপকটিকে। ঠিক আছে? আর কি বলছে? আমাদের চিন্তার প্রাথমিক উপাদান হচ্ছে স্কিমা। ঠিক আছে? আমরা যখন নতুন কোনো কিছু দেখি তখন স্কিমা দিয়েই সেগুলোকে বোঝার চেষ্টা করি। বুঝতে পারলে ভালো, তাহলে আমরা ভারসাম্য বজায় রাখতে পারি, আর বুঝতে না পারলে আমরা কিন্তু ভারসাম্যহীনতায় পড়ি। এবার একটু জেনে নিই যে স্কিমা এই কথাটা সর্বপ্রথম কিন্তু ব্যবহার করেন মনোবিজ্ঞানী বার্টলেট ১৯৩২ সালে। আর তিনি এর ধারণাও দেন। এটা কিন্তু অনেকেই ভুল করে আসবে। অনেকেই ভাববে পিয়াজে, কিন্তু ধারণা দেন বার্টলেট। ঠিক আছে? এটা মনে রাখবে। তিনি স্কিমা এই শব্দটি ব্যবহার করেন ও ধারণা দেন। বার্টলে স্কিমার ব্যাপারে বলেছেন এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। এটা একেবারে স্থায়ী বিষয় নয়। মানুষ যখন চারপাশের পরিবেশ থেকে নতুন নতুন তথ্য অভিজ্ঞতা লাভ করে তখন পুরনো স্কিমা অনবরত পরিবর্তন ও সম্প্রসারিত হতে থাকে। মানুষের সমগ্র জীবনব্যাপী এই প্রক্রিয়া চলতে থাকে। এটা বার্টলেট বলেছেন। একটা উদাহরণ দেখে নিই। একটি শিশু যখন প্রথমবার চার পায়ের একটি বিড়াল দেখে তখন তার মাথায় ডানা ছাড়া চার পাওয়ালা পশুর একটি রূপ তৈরি হয়। এটি হলো তার মস্তিষ্কে তৈরি হওয়া স্কিমা বা তথ্যের ফাইল। যেমন যদি ধরে নেয়, আমরা যদি ধরে নিই এইটা এটা একটা এটা একটা কম্পিউটার। ঠিক আছে? আর এর মধ্যে কি আছে? এর মধ্যে অসংখ্য আমরা ফাইল রাখি, ফোল্ডার কম্পিউটারের মধ্যে থাকে তো? অসংখ্য ফাইল, ফোল্ডার এই কম্পিউটারের মধ্যে আছে। তাহলে এই কম্পিউটার সিস্টেমটাকে কি বলবো? এই কম্পিউটার সিস্টেমটা হচ্ছে প্রজ্ঞা। ঠিক আছে? এই পুরো সিস্টেমটাকে বলবো প্রজ্ঞা। আর এর মধ্যে যে ফাইলগুলো আছে সেইগুলোকে বলবো স্কিমা। সেইগুলোকে কি বলবো? স্কিমা বলবো। ঠিক আছে? এটা মনে রাখবে। তাহলে স্কিমা প্রজ্ঞার থেকে কিন্তু ছোট। প্রজ্ঞা স্কিমার থেকে সর্বদা বড় হয়। স্কিমা প্রজ্ঞার থেকে ছোট। প্রজ্ঞার ব্যাপ্তি বেশি। এবার স্কিমার ব্যবহারটা কিভাবে হবে? এবার স্কিমার ব্যবহারটা দেখে নাও। পরবর্তীতে সে যখনই নতুন চার পাওয়ালা প্রাণী দেখবে তার মনে সেই পুরনো স্কিমা ফাইলটি খুলেই নতুন প্রাণীটিকে চেনার বা বোঝার চেষ্টা করবে। এবার আমরা দেখব যে স্কিমার সম্প্রসারণ কিভাবে হয়। স্কিমার সম্প্রসারণ মূলত দুভাবে হয়। ঠিক আছে? দুই ভাবে হয়। একটা কি? একটা হচ্ছে অভিযোজন আর একটা সাংগঠনিকরণ। সাংগঠনিকরণ। এই দুই ভাবে আমাদের স্কিমার সম্প্রসারণ হচ্ছে। ঠিক আছে? এবার একটু জেনে নিই অভিযোজনটা কি। অভিযোজন হচ্ছে চারপাশের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার যে সহজাত ক্ষমতা তাকেই অভিযোজন বলে। অভিযোজনের কাজের ধরনটা কি? পরিবেশের পরিবর্তনের সাথে সাথে মানুষ নিজের চিন্তা ভাবনা বদলে পরিবেশের উপযোগী করে তোলে। অভিযোজনকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। অভিযোজনকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। সেই ভাগ দুটো কি কি? একটা হচ্ছে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন, আর একটা হচ্ছে সহযোজন বা অ্যাকোমোডেশন।
আগে আমরা দেখে নিই আত্তীকরণটা কি। পুরনো জানার সাথে নতুন কিছু অ্যাড হওয়া বা যোগ হওয়া। ধরো একটা বাচ্চা, ঠিক আছে, সে সারাদিন বাড়িতেই থাকে। তার বাড়িতে একটা সাদা বিড়াল আছে, ঠিক আছে, সাদা কালারের একটা বিড়াল আছে তার বাড়িতে। সে একদিন তার মায়ের সাথে বাড়ি থেকে বাইরে বেরোলো। সেখানে সে একটা বিড়াল দেখলো, সেই বিড়ালটার রং হচ্ছে কালো। সে এতদিন জানতো যে বিড়াল শুধুমাত্র সাদা কালারেরই হয়, বিড়াল শুধুমাত্র সাদা রঙেরই হয়। কিন্তু বাইরে বেরিয়ে দেখলো না, কালো রঙেরও বিড়াল দেখা যায়, কালো রঙের বিড়ালেরও অস্তিত্ব আছে। ফলে তার কি হলো, তার যেটা পুরনো স্কিমা ছিল বিড়ালকে চেনার, তার সাথে আর একটা অ্যাড হয়ে গেল, তাই তো? তাহলে আমার ব্যাপক কিছু পরিবর্তন হলো না, পশুটা সেমই আছে, শুধুমাত্র একটু কালারটা চেঞ্জ হয়েছে। এই নতুন কিছু তথ্য যোগ হওয়া পুরনোটার সাথে কিন্তু স্কিমার বিশাল পরিবর্তন হলো না, সেটাই হচ্ছে আমার আত্তীকরণ, ঠিক আছে, সেটাকে বলবো আত্তীকরণ। এবার সহযোজনটা কি? সহযোজনটা হচ্ছে, ধরো এতদিন বাচ্চাটা বিড়াল, সাদা বিড়ালকেই চেনে, ঠিক আছে, তারপর একদিন তার মা তাকে চিড়িয়াখানায় নিয়ে গেল, ঠিক আছে, চিড়িয়াখানায় নিয়ে গিয়ে সে একটা সিংহকে দেখলো, সে একটা সিংহকে দেখলো, তার বিড়ালের মতোই 4টে পা তার, ঠিক আছে। সে তখন তার মাকে বলছে, ওই দেখো মা বিড়াল। তখন ওর মা বলছে, এটা কোনো বিড়াল না, এটা একটা নতুন পশু, সেটা হচ্ছে সিংহ। তাহলে এক্ষেত্রে কি হলো, সে একটা নতুন পশুর সম্পর্কে জানলো। সে একটা বিড়ালকে তো জানতো, বিড়ালের সাথে সাথে একটা নতুন পশুর সম্পর্কে সে জেনে ফেললো। তার মানে সে, তার স্কিমা যেটা ছিল তার ব্যাপক পরিবর্তন ঘটে গেল, স্কিমার ব্যাপক পরিবর্তন ঘটে গেল। এটাই হচ্ছে সহযোজন, ঠিক আছে, এটাকেই আমরা বলবো সহযোজন, পুরনো ধারণাকে বদলে ফেলা বা মডিফাই করা, ঠিক আছে, এটাই হচ্ছে সহযোজন। চলো এবার দেখে নিই সাংগঠনিকরণটা কি। অর্জিত তথ্য বা স্কিমাগুলোকে মস্তিষ্কের ভেতরে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা। এর কাজটা কিরকম? মানুষ পরিবেশ থেকে যে আলাদা আলাদা জ্ঞান লাভ করে, মস্তিষ্ক সেগুলোকে বিচ্ছিন্নভাবে না রেখে একে অপরের সঙ্গে যুক্ত করে একটি জটিল ও শক্তিশালী চিন্তন কাঠামো তৈরি করে। চলো একটা উদাহরণ দেখে নাও, তাহলে ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে। বই পড়ার সময় আমরা অক্ষর চেনা, শব্দের অর্থ বোঝা এবং বাক্যের ভাবার্থ মেলানো, এই আলাদা আলাদা স্কিমাগুলোকে একসাথে অর্গানাইজড বা সংগঠিত করেই পুরো বইয়ের পড়াটা বুঝতে পারি। পিয়াজে তার যে প্রজ্ঞামূলক বিকাশের কথা বলেছেন, সেখানে তিনি 4টে স্তরের কথা বলেছেন। কি কি? এক হচ্ছে সংবেদন চালনামূলক স্তর বা সংবেদন সঞ্চালনমূলক স্তর, যেটাকে ইংরেজিতে বলবো সেন্সরি মোটর স্টেজ। এর বয়সকালটা দেখে নাও, 0 থেকে 2 বছর। তারপর কি? প্রাক সক্রিয়তার স্তর বা প্রি অপারেশনাল স্টেজ। এর বয়সটা কত থেকে কত? 2 থেকে 7 বছর। তারপর মূর্ত সক্রিয়ত স্তর বা ইংরেজিতে কি বলবো, কংক্রিট অপারেশনাল স্টেজ। এর বয়সকালটা কত? 7 থেকে 11 বছর। 4 নম্বর কি? যৌক্তিক সক্রিয়ত স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ। এর বয়সকালটা দেখে নাও, 11 থেকে 18 বছর বা 11 বছরের ঊর্ধ্বে। চলে এবার এই স্তরগুলো সম্পর্কে কিছু কিছু তথ্য আমরা জেনে নিই। যেমন হচ্ছে প্রথম, সংবেদন চালনামূলক স্তর। এর সময়কালটা 0 থেকে 2 বছর। এই সময় শিশুদের মধ্যে আমরা কি কি দেখতে পাবো? প্রতিবর্ত ক্রিয়া দেখতে পাবো। এটা কি? জন্মের পর শিশু কিছু সহজাত প্রতিবর্ত ক্রিয়া দেখায়, যেমন চোষণ করার ক্ষমতা, ওরা আঙুল চষে, তারপর ওরা কিছু ধরার চেষ্টা করে, এইগুলো সবই প্রতিবর্ত ক্রিয়া। আর কি দেখতে পাবো? এই সময় আমরা পুনরাবৃত্তিমূলক ক্রিয়াগুলো দেখতে পাবো। পুনরাবৃত্তিমূলক ক্রিয়া, শিশু একই আনন্দদায়ক কাজ বারবার করতে পছন্দ করে, যেমন বারবার হাত পা নাড়ানো। দেখবে বারবার হাত পা নাড়াবে বা একটা বল হাতে ধরিয়ে দেবে, সেই বলটা সে বারবার ছুঁড়ে ফেলে দেবে, তুমি তাকে আবার হাতে বল দেবে, সে আবার ছুঁড়ে ফেলে দেবে। এইভাবে একটা কাজ সে বারবার করে আনন্দ পেতে চায়, এটাই হচ্ছে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া।
এবার আমরা জানবো বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা, সেটা কিন্তু এই স্তরেই শিশুদের হয়ে যায়। এই স্তরের প্রথম দিকে শিশুদের মায়েরা যখন আড়াল হন শিশুদের চোখের সামনে থেকে, তখন কিন্তু বাচ্চারা ভাবে মায়ের আর কোনো অস্তিত্ব নেই। তারা কিন্তু কান্না শুরু করে। কিন্তু তারা যখন একটু বড় হয়, ২ বছরের কাছাকাছি যখন হয়ে যায়, তখন কিন্তু তাদের মায়েরা যদি বলে, "এখানে বসো আমি আসছি", তারা কিন্তু জানে তাদের মায়েরা আবার আসবেন। সেই জন্যে এই স্তরেই তাদের স্থায়িত্ব সম্পর্কে ধারণা হয়ে যায়। ঠিক আছে? আমরা কিন্তু অনেকেই ভুল করি যে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা হয়তো পরের স্তরে গিয়ে, অর্থাৎ প্রাক-সক্রিয় স্তরে গিয়ে হয়। কিন্তু এটা একেবারেই ভুল। এই স্তরের শেষের দিকে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা বাচ্চাদের হয়ে যায়। ঠিক আছে? তার পরেরটা দেখো। পরের স্তরটা কি? পরের স্তরটা হচ্ছে প্রাক-সক্রিয় স্তর। এর বয়সকালটা কত? ২ থেকে ৭ বছর। এই সময়কার বৈশিষ্ট্য কি? এই সময় বাচ্চারা অহংকেন্দ্রিক বা আত্মকেন্দ্রিক কথন এই সময় শিশুদের মধ্যে দেখা যায়। শিশু নিজের মনেই কথা বলে এবং মনে করে সবাই তার মতো ভাবছে। আর কি কি দেখা যায় বৈশিষ্ট্য? কাল্পনিক খেলা বা মেক বিলিভ প্লে বা সোশিও ড্রামা, মানে পুতুল খেলা এই সময় তাদের মধ্যে দেখা যায়। ঠিক আছে? পুতুল খেলা এই সময় তাদের মধ্যে দেখা যায়। শিশু বিভিন্ন অবাস্তব বা সামাজিক চরিত্র সেজে খেলতে ভালোবাসে। যেমন পুতুল খেলা বা ডাক্তার খেলা, টিচার খেলা সবসময় দেখবো এই স্টেজের শিশুগুলোই এই খেলাগুলো বেশি খেলে। তার পরেরটা দেখে নাও। তার পরের বৈশিষ্ট্যটা কি? পরের বৈশিষ্ট্য হচ্ছে সর্বপ্রাণবাদ। তারা মনে করে সবকিছুতেই প্রাণ আছে। জড় বস্তুগুলোতেও প্রাণ আছে। যেমন খেলনা, চাঁদ ইত্যাদি। পরের বৈশিষ্ট্যটা কি? অপরিবর্তনীয় চিন্তন। তারা উল্টোভাবে চিন্তা করতে পারে না। জল থেকে বরফ হচ্ছে, কিন্তু বরফ থেকে আবার জল হচ্ছে, সেটা তারা আর বুঝতে পারে না। ঠিক আছে? তার পরেরগুলো দেখে নাও। ৩ নম্বর স্তরটা হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর। এর বয়সকালটা কত? ৭ থেকে ১১ বছর। এই সময় আমরা শিশুদের মধ্যে কি কি বৈশিষ্ট্য পাবো? তারা শ্রেণীকরণ বা শ্রেণীবিন্যাস করতে পারে। মিল ও অমিলের ভিত্তিতে বস্তুকে আলাদা দলে ভাগ করার ক্ষমতা তারা এই স্তরে পেয়ে যায়। ক্রমপর্যায় ক্ষমতা। আকার বা ওজনের ভিত্তিতে বস্তুকে ছোট থেকে বড় হিসেবে সাজানোর ক্ষমতা। আমরা দেখব এই সময়কার বাচ্চাদের পাঠ্যপুস্তকেও কিন্তু ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট সাজাও, এগুলো কিন্তু আমরা পেয়ে থাকি, তাই তো? তারপর এগুলো দেখে নাও। পরবর্তী পয়েন্টটা হচ্ছে সংরক্ষণশীলতা। পাত্রের আকার বদলালেও বস্তুর মূল পরিমাণের কোনো পরিবর্তন হয় না, এই বোধটা তারা মূর্ত সক্রিয়তা স্তরে পেয়ে যায়। কিন্তু আগে প্রাক সক্রিয়তা স্তরে কিন্তু এই বোধটা তাদের হয় না। তারা ভাবে যদি একটা লম্বা গ্লাস থাকে, এই গ্লাসে যতটা জল থাকবে আর একটা গোল পাত্রে সমপরিমাণ জল থাকলেও তারা বলবে এই লম্বা গ্লাসেই জল বেশি আছে। তারা সেই মেজারমেন্টটা করতে পারে না। মানে প্রাক সক্রিয়তা স্তর। কিন্তু এই স্তরটা হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তরে, সেটা তারা সেই বোধটা তাদের হয়ে যায়। এই স্তরে আর কি দেখা যায়? আরোহী যুক্তি তারা বুঝতে পারে এই স্তরে। আরোহী যুক্তি কোনটা? উদাহরণ থেকে সূত্রে যাওয়াটা, সেটা হচ্ছে আরোহী যুক্তি। ঠিক আছে? এই পদ্ধতিটা তারা বুঝতে পারে। পরবর্তী স্তরটা কি? যৌক্তিক সক্রিয়তা স্তর। এর সময়কালটা ১১ থেকে ১৮ বছর বা কোনো বইতে আমরা পেয়ে থাকবো যে ১১ বছরের ঊর্ধ্বে। এই সময় কি কি আমরা বৈশিষ্ট্য দেখতে পাবো? বিমূর্ত চিন্তন এদের মধ্যে থাকে, মানে অ্যাবস্ট্রাকটিভ থিংকিং। কাল্পনিক বা বিমূর্ত বিষয় নিয়ে তারা ভাবতে পারে। আর কি? অবরোহী অনুমান বা যুক্তি। আগেরটায় দেখেছি মূর্ত সক্রিয়তা স্তরে আরোহী যুক্তি, আর এখানে আমরা কি পাবো? অবরোহী অনুমান বা যুক্তি। কোনো সাধারণ নিয়ম বা সূত্র থেকে নির্দিষ্ট ঘটনার সত্যতা যাচাই করার ক্ষমতা। অবরোহীটা কি? অবরোহীটা সূত্র থেকে উদাহরণ, তাই তো? আর আরোহীটা উদাহরণ থেকে সূত্র। তাহলে এই সূত্র থেকে উদাহরণ, এই বিষয়টা জানারও কিন্তু ক্ষমতা এই স্তরে তাদের হয়ে যায়। পরবর্তীটা দেখো। ভবিষ্যৎ
পরিকল্পনা ও আদর্শবাদ, নিজেদের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা করা এবং সমাজ বা নিজের আদর্শ নিয়ে নিজস্ব মতামত তৈরি করা, এই যুক্তি কিন্তু তারা এই স্তরে এসে দিতে পারে। তারপরের পয়েন্টটা দেখো, প্রাকল্পিক চিন্তন ও পদ্ধতিগত সমস্যা সমাধান বা হাইপোথেটিক্যাল থিঙ্কিং যেটা আমরা বলি। কোনো জটিল সমস্যা এলে সেই স্তরের কিশোর-কিশোরীরা এলোমেলোভাবে চেষ্টা না করে প্রথমে মনে মনে সম্ভাব্য কিছু কারণ অনুকল্প তৈরি করে। এরপর যদি এমনটা হয় তবে কি হতে পারে তা অনুমান করে নিয়মতান্ত্রিক ও বৈজ্ঞানিক উপায়ে ধাপে ধাপে সমস্যা সমাধান করে। তাহলে এই সময় তারা যুক্তিতর্ক দিয়ে বা চিন্তা করে, অনুমান করে সমস্যা সমাধান করতে পারে। জটিল থেকে জটিল সমস্যা সমাধান করার তাদের সমস্যার সমাধান করতে তারা এই স্তরে পেরে যায়। ঠিক আছে? এই হচ্ছে পিয়াজের থিওরি। আমি যতটা সহজ সরলভাবে উপস্থাপন করা যায় আমি তোমাদের সামনে সেইভাবে উপস্থাপন করেছি। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওটা এতটুকুই থাক, কারণ ভিডিওটা বড্ড বড় হয়ে যাচ্ছে। পরবর্তী ভিডিওটাতে আমি এই পিয়াজের থিওরি থেকে কিছু প্রশ্ন নিয়ে চলে আসব, সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে? আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যে কোনো বিষয়ে যদি কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি যত দ্রুত সম্ভব তোমাদের জন্য সেই বিষয়ে ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।